যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পুলিশি পাহারা কবে থেকে হতে চলেছে? এই আউটপোস্ট করার জন্য ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয় থেকে জায়গা চেয়েছে লালবাজার। কতটা জায়গা চাওয়া হয়েছে, কি আপডেট, আরো ডিটেইল জানাতে পারবে সোমরাজ রয়েছে আমার সঙ্গে। সোমরাজ, কতটা জায়গা চাওয়া হয়েছে, কোথায় হবে এই আউটপোস্ট, কেনই বা এই আউটপোস্ট হবে? দেখো, যেটা যাদবপুর বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যাচ্ছে 4000 স্কোয়ার ফিট লালবাজার চাইছে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে, যা যথেষ্টই গুরুত্বপূর্ণ আপডেট এই মুহূর্তে আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে। 4000 স্কোয়ার ফিট জায়গা চেয়েছে লালবাজার শুধুমাত্র পুলিশের আউটপোস্ট করার জন্য। এর মধ্যে 2000 স্কোয়ার ফিট জায়গা চাইছে পুলিশের আউটপোস্ট করার জন্য ক্যাম্পাসের ভেতরে, আর বাকি 2000 স্কোয়ার ফিট চাওয়া হচ্ছে কলকাতা পুলিশের ব্যারাক তৈরি করার জন্য যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের ভেতরে। আর এই যে লালবাজারের এই যে চিঠি গতকাল রাতে ইমেল করে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে পাঠানো হয়েছিল, সেই চিঠির পর যথেষ্টই অস্বস্তিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই চিঠি পাওয়ার পর আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দপ্তর বৈঠকে বসে এবং সেখানে যে আলোচনা হয় সেই আলোচনাতে উঠে আসে যেখানে বিশ্ববিদ্যালয়ের ক্লাসরুম করার প্রয়োজন রয়েছে, কিন্তু পর্যাপ্ত জমি নেই, সেই জন্য তারা ক্লাসরুম গড়ে তুলতে পারছে না এবং অন্যান্য ডিপার্টমেন্টকে জায়গা দিতে পারছে না। সেখানে পুলিশকে কি করে 4000 স্কোয়ার ফিট তারা জায়গা দেবেন? পাশাপাশি এটাও প্রশ্ন ওঠে যে এই যে পুলিশকে জায়গা দেওয়ার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত একা রেজিস্ট্রার দপ্তর বা উপাচার্য নিতে পারেন না। এর জন্য এক্সিকিউটিভ কাউন্সিলের বৈঠকের প্রয়োজন পড়বে, বিশ্ববিদ্যালয়ের সব কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার প্রয়োজন পড়বে। ফলত এই সিদ্ধান্ত যে এখন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিতে পারবে তা কার্যত জায়গা নেই। কারণ তুমি জানো, উপাচার্য তিনি ছুটিতে রয়েছেন, অসুস্থ রয়েছেন। মার্চ মাসের 31শে মার্চ তিনি এই দায়িত্ব থেকে চলে যাবেন, অর্থাৎ তার কার্যকাল শেষ হবে। ভাস্কর গুপ্তের পরবর্তী ক্ষেত্রে কে উপাচার্য হবে সেটা রাজ্যপালের উপর নির্ভর করবেন। ফলত গোটা বিষয়টি যে সিদ্ধান্ত এখন হবে সেটা একদমই বোঝা যাচ্ছে এখন সিদ্ধান্ত হওয়ার কোনো জায়গা নেই। কিন্তু কলকাতা পুলিশের তরফে 4000 স্কোয়ার ফিট জায়গা চাওয়া হয়েছে, আর যে জায়গা নিয়েই মূলত প্রশ্ন তুলছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের একাংশ যে এত জায়গা কি করে কলকাতা পুলিশকে দেওয়া সম্ভব। যদিও এই যে চিঠি দেওয়া হয়েছে সেখানে হাইকোর্টের একটি অর্ডারের প্রসঙ্গও তুলে ধরা হয়েছে বলেই বিশ্ববিদ্যালয় সূত্রে খবর। একেবারে সোমরাজ, অবশ্যই আমাদের নজর থাকবে। আর জামিন পেল যাদবপুরের 5 প্রাক্তনীর জামিন পেল যাদবপুরের প্রাক্তনী। 5000 টাকার বন্ডে জামিন সাহিল আলীর। তদন্তকারীদের কাছে দুবেলা হাজিরা দিতে হবে এমনটাই নির্দেশ দেওয়া হয়েছে। যাদবপুরে অশান্তিতে গ্রেপ্তার করা হয় সাহিলকে, সেই সাহিল এবার জামিন পেল 5000 টাকার বন্ডে। আর এবার সল্টলেকের ঘটনায় নজর রাখতেই হবে। ধাওয়া করে খুন অ্যাপ বাইক চালককে। হ্যাঁ, গাড়িতে ধাওয়া করে অ্যাপ বাইকে একেবারে সজোরে ধাক্কা। সল্টলেকের 12 নম্বর ট্যাঙ্কের এই ঘটনার গাড়িতে বাইকের ধাক্কা লাগায় গন্ডগোল শুরু হয়। গাড়ির মালিকের কাছে বাইক চালক ক্ষমা পর্যন্ত চাল, কিন্তু তারপরেও রক্ষা হলো না। আরো একটা ঘটনা এরকম ঘটলো শহর কলকাতায়। অনুপের কাছে যাব, আরো বিস্তারিত জানবো। অনুপের কিছুদিন আগে আমরা এরকম একটা ঘটনা দেখেছি যেখানে প্রাণ চলে গেছে বিজয়গড়ে। এবার বিজয়গড়ের পর সল্টলেক, সেখানেও বাঁচানো গেল না, চলে গেল আরো একটা প্রাণ। এবং সেখানে আমরা দেখেছিলাম পার্কিং নিয়ে গন্ডগোল, আর এখানে একেবারে বাইক চালক ক্ষমা চাওয়ার পরেও রেওয়াজ করা হলো না। এখানে বিজয়গড়ের পরে সল্টলেক গতকাল থেকে রাতের বেলা যে যখন এক বাইক আরোহী মূলত জিডি আইল্যান্ড থেকে যখন এপি ব্লকের দিকে যাচ্ছিল, সেই সময় একটি 4 চাকা গাড়ির সঙ্গে ধাক্কা লাগে এবং সেক্ষেত্রে যখন বচসা হয়, পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় যে সেই 4 চাকা গাড়ির চালকের কাছে কিন্তু বাইক আরোহী আইয়াজ হোসেন তিনি কিন্তু ক্ষমা চেয়ে নেন। তার পরবর্তীতে তিনি লক্ষ্য করা যায় তিনি যখন সল্টলেকের একটি ফাঁকা খালপাড় দিয়ে যখন যাচ্ছিলেন 12 নম্বর ট্যাঙ্কের দিকে, সেই গাড়িটা কিন্তু তাকে অনুসরণ করার পরে কিন্তু একেবারে পিছনের দিক থেকে বাইকে সজোরে 4 চাকা ধাক্কা মারে। এরপরে ছিটকে পড়ে যায় এবং সেখানকার জনবহুল এলাকা হওয়ার কারণে যে পীযূষ আগরওয়াল নামে যিনি গাড়ি চালাচ্ছিলেন তাকে কিন্তু সেখানে মানুষ ধরে ফেলে, বেধড়ক মারধর করা হয়। পরবর্তীতে এলাকার মানুষজন তারা কিন্তু থানার হাতে তুলে দেয়, বিধাননগর সাউথ থানার হাতে। তারপরে লক্ষ্য করা যায় যিনি আহত হচ্ছেন তাকে বিধাননগর মহকুমা হাসপাতাল, সেখানে যখন নিয়ে যাওয়া হয় তার অবস্থার অবনতি ঘটে। তারপরে এনআরএসে নিয়ে যাওয়া হলে তার কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে। একেবারে অমানবিক একটা ঘটনা। বা বিজয়গড়ের পরে সল্টলেক এমনটাই বলা চলে, যখন একটি বাইক ধাক্কা লাগলো 4 চাকার সঙ্গে, পরে তিনি ক্ষমা চাইলেন, তারপরেও সোজা বাইক নিয়ে একেবারে বাইক যখন যাচ্ছিল
খালপাড়ে রাস্তা দিয়ে 12 নম্বর ট্যাঙ্কের কাছে সোজাসুজি একেবারে সরাসরি পিছনে বাইকে ধাক্কা মারে। একদমই বিজয়গড়ের পর আবারও এরকম একটা ঘটনা, আর এবার ঘটনাস্থল একেবারে সল্টলেক বেশনব। বিজয়গড়ের যে ছবি আপনাদের দেখাচ্ছি, মৃত্যু হয়েছিল সেখানে আমরা দেখেছিলাম একটা পার্কিং নিয়ে গন্ডগোল। সিসি ক্যামেরা ফুটেজে ধরা পড়েছিল কিভাবে মারধর করা হয়েছিল সেই ক্যাব চালককে, মত্ত যুবকরা কিভাবে মারধর করেছিল। আর তারপর বিজয়গড়ের পর সল্টলেকের এই ভয়াবহ ঘটনা। जाने के टाइम वो ये रूट से जब क्रॉस हो रहा था तो वो गाड़ी 4 व्हीलर जो लेके था तो ड्रिंक करके था और ड्रिंक करके भी गाड़ी चला रहा था। हुआ है वैसा वैसी, तो वो माफी भी मांगा है। पता नहीं क्या चीज का गुस्सा था, समझ में नहीं आया। उसको पीछे जाके रन करके गाड़ी मारा है दौड़ा के, और अभी हॉस्पिटल में ले जाते जाते वो डेथ कर गया। আর এবার নজর রাখবো 2023 সালে মালদার চাঁচলে গয়নার দোকানে ডাকাতির ঘটনা। আমরা দেখেছিলাম কিভাবে অপারেশন চালানো হয়েছিল, অপারেশন চালিয়ে গ্রেপ্তার করা হয়েছিল ওই দুষ্কৃতীকে। আর এবার কাটিহার থেকে ডাকাতির মাস্টার মাইন্ডকে হাতে পেল পুলিশ। কুখ্যাত দুষ্কৃতী লালু সাহানি, তাকে হেফাজতে নিল পুলিশ। আরো বিস্তারিত এই বিষয়ে জানাতে পারবে সেবক রয়েছে আমার সঙ্গে। সেবক, কিভাবে পুলিশের হাতে এলো এই কুখ্যাত দুষ্কৃতী? একদমই সোনিয়া, দেখো বড়দিনের সন্ধ্যায় 5 মিনিটে 5 কোটি টাকার গয়না লুটের ঘটনা ঘটেছিল মালদহের চাঁচলে। আর এরপরেই ভিন রাজ্যের যোগের কথা উঠে আসছিল। আর সিসিটিভি ফুটেজে পুলিশ লালু সাহানিকে চিহ্নিত করে যে লালু সাহানি পূর্বাঞ্চলের একটা বড় দুষ্কৃতী। বাংলা, বিহার এবং ঝাড়খণ্ডে একাধিক অপরাধে তার দল অপারেশন করেছে এবং এখানে লালু নিজে অপারেশনের নেতৃত্ব দিয়েছিলেন, এমনটাই পুলিশ কিন্তু জানাচ্ছিল। এর পাশাপাশি মালদার বালতিপুরে আরো একটি সোনার দোকান ডাকাতির ঘটনা এবং সেখানে সিভিক ভলেন্টিয়ার বাধা দিতে গিয়ে বোমার আঘাতে তার মৃত্যু হয়। সেই ঘটনাতেও এই লালু সাহানির দলবল যুক্ত ছিল, এমনটাই পুলিশ জানতে পেরেছিল। আর এই ঘটনার তদন্তে নেমে বিভিন্ন রাজ্যে পুলিশ যখন হন্যে হয়ে খুঁজছে, তখন গত কয়েক মাস আগে ঝাড়খণ্ড পুলিশের হাতে ঝাড়খণ্ডের বাসিন্দা এই লালু সাহানি তা গ্রেপ্তার হয়। ঝাড়খণ্ডের পরে তাকে কাঠিয়ার পুলিশ, বিহারের তারা জিজ্ঞাসাবাদের জন্য নেয়। কেন, ওই দুই রাজ্যেও তার বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। এরপর থেকে পুলিশ চেষ্টা করছিল তাকে পাওয়া যায়, হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যায়। শেষ পর্যন্ত হেফাজতে পাওয়া সম্ভব হয়েছে। চাঁচল আদালত এই লালু সাহানিকে মালদা পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে এবং তাকে জেরা করে এই যে 5 কোটি টাকার গয়না তা উদ্ধার বা তা কোথায় সেই সম্পর্কে তথ্য জানার চেষ্টা করবে পুলিশ। এর পাশাপাশি তদন্ত চলছে। দুয়ারে রিপোর্টারে এবার নজর রাখবো, গতকাল সোনামুখী ক্যাম্পে চড়াও হয় শাসক দলের স্থানীয় নেতা। কেন? বালি পাচার রোখায় পুলিশ ক্যাম্পে রীতিমতো হামলা চালানো হয়। 3 পুলিশ কর্মীকে মারধরের অভিযোগ পর্যন্ত ওঠে। আর 7 জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। দেবব্রত রয়েছে আমার সঙ্গে, আরো বিস্তারিত জানাতে পারবে। দেবব্রত, এই 7 জন কিভাবে পুলিশের জালে? কারণ গতকাল রীতিমতো হামলা চালানো হয়েছিল বালি পাচার রোখার জন্য পুলিশের ওপর। একদমই, দেখো বালি পাচার রোখার জন্য পুলিশের ওপর এই হামলা ঘটনায় যে পুলিশের ক্যাম্প রয়েছে সেই ক্যাম্পে ভাঙচুর তো করা হয়, পাশাপাশি যে পুলিশ কর্মীরা ছিল তাদেরকেও বেধড়ক মারধর করা হয়। তোমাকে জানাবো, সোনামুখী থানার যে এই উত্তর যে মানা রয়েছে, উত্তর বেশিয়া মানা রয়েছে, সেখানে একটি পুলিশের ক্যাম্প রয়েছে। সেখানে যেমনটা অভিযোগ উঠছিল, স্থানীয় এক শাসক দলের এক নেতা, তিনি দীর্ঘদিন ধরেই বালি পাচার করছিল দামোদর নদ থেকে। পুলিশ এর আগেও একাধিকবার অভিযান চালায়, বেশ কয়েকজনকে গ্রেপ্তার করে। বালি পাচার করছিল যে গাড়ি, তাদেরকে সিজ করে। তারপরেই এই আক্রোশ তৈরি হয়। গতকাল রাতে যখন পুলিশ পুনরায় অভিযান চালায় এবং সেই অবৈধ বালি পাচার রুখতে চায়, তখন পুলিশের ওপর চড়াও হয় ওই স্থানীয় নেতার দলবল এবং তারপরেই যে পুলিশ ক্যাম্প রয়েছে সেখানে ব্যাপক হামলা চালানো হয়, ভাঙচুর করা হয়, বিভিন্ন নথি নষ্ট করে দেওয়া হয়। এরপরে আহত হয় 3 পুলিশ কর্মী, তড়িঘড়ি তাদের নিয়ে আসা হয়। একেবারে শুধু ভাঙচুর যে চালানো হয়েছে তা নয়, পুলিশ কর্মীদের আক্রান্ত পর্যন্ত হতে আর তাতেই পুলিশের জালে আজ 7। কাপালিমানা বলে যে গ্রাম আছে, ওই গ্রাম থেকে কিছু উত্তেজিত জনতা এসে ক্যাম্পে তখন যারা ছিলেন, অর্থাৎ আমাদের একজন এনভিএফ সহকর্মী এবং 2 জন সিভিক কর্মী, ওদের ওপর হামলা চালায়। ওরা এতে ইনজিওর্ড হয়। এখনো অবধি 7 জনকে অ্যারেস্ট করা হয়েছে। বাকি যারা এই ঘটনার সাথে জড়িত ছিল তাদের সবার খোঁজ চলছে। ওই গ্রামের যারা আছেন তারা দামোদরের চরে ট্রাক্টর নামিয়ে ইল্লিগাল এই বালি এবং বালির মুভমেন্ট করছিলেন এবং ইল্লিগাল স্যান্ড ট্রান্সপোর্টেশনের সাথে জড়িত ছিলেন।
ইনফরমেশন পেলে আমরা তৎক্ষণাৎ গিয়ে সেগুলোকে ইন্টারসেপ্ট করতাম। এই ঘটনার ওনাদের মধ্যে একটা আক্রোশ তৈরি করে এবং তারই ফলশ্রুতিতে কালকের এই আমাদের ক্যাম্পের উপর অ্যাটাক বলে আমরা মনে করছি।